কি এমন সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সেট করলাম কেকের প্রতিটি লেয়ারে, যার কারণে কাস্টমার এত বেশি পছন্দ করেছে কেকটা আর অনেক ভালো রিভিউ দিয়েছে। আর কেনই বা কেকটাকে এমন এবড়ো থেবড়োভাবে ডেকোরেশন করলাম, আজকে থাকছে সেসব গল্প। এবং আরও থাকছে 1.5 পাউন্ড ভ্যানিলা বার্থডে কেকের পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। 1.5 পাউন্ড ভ্যানিলা বার্থডে কেক বানানোর জন্য আমি একটা বাটিতে মেপে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার 1 চা চামচ। ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্স দিয়েও কেকটা বানাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ডিমের সাথে ফ্লেভারটা মেশাতে হবে। এখন একটি শুকনা বাটিতে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম। ডিম থেকে কুসুম আলাদা করে রেখেছি। আর মেপে নিয়েছি 1/2 কাপ প্লাস 1/4 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব। কয়েক সেকেন্ড বিট করা হয়ে গেলে এখন মিশিয়ে নিব চিনি। চিনিটা আমি একবারে দিয়ে দিইনি, অল্প অল্প করে মিশাবো আর বিট করতে থাকবো। পুরো চিনিটাকে আমি টোটাল 3 বারে মিশিয়ে নিয়েছি আর আস্তে আস্তে বিট করেছি। এখন বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি পুরোপুরি ফোম করে নিব ডিমটাকে। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো সম্পূর্ণরূপে গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। 6 থেকে 7 মিনিট বিট করার পর চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফোম ক্রিয়েট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হালকা হাতে কয়েক সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত বিট করে ডিমের ফোম নষ্ট করে ফেলার কোনো প্রয়োজন নেই। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু উপর নিচ করে দিচ্ছি, এতে করে ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন আগে থেকে মিশিয়ে রাখা যে ময়দার মিশ্রণটা ছিল এটা চেলে 2 থেকে 3 বারে হালকা হাতে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে। অতিরিক্ত চাপাচাপি করতে গেলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলবে না। আমি আজকে যে পরিমাণে সব উপাদানগুলো মেপে দেখিয়েছি, সেমভাবে আপনারা যদি কেক বানান 1.5 পাউন্ড ওজনের কেক হবে। আর আমি আজকে একটা মোল্ডে বেক করব না, আমি টোটাল 2টা মোল্ডে বেক করব। তো আমার যেহেতু 1 পাউন্ড কেকের অর্ডার ছিল, এখান থেকে আমি 1 পাউন্ড ওজনের ব্যাটার মেপে 6 ইঞ্চি বাটিতে বেক করে নিব। আর আরেকটি কেক আমি ছোট সাইজের বাটিতে করেছি 4 ইঞ্চি সাইজের, তো ওইটা আর দেখালাম না। যেহেতু 1 পাউন্ডের অর্ডার ছিল, এই কেকটা ডেকোরেশন করব, তাই এই কেকটাই আমি দেখাচ্ছি। তো এই কেকটা বেক করার সময় কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে অর্ধেক কেকটা আমি ওভেনে বেক করেছি এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর বাকিটা আমি চুলায় বেক করেছি। তো তার কারণে কেকটা একটু চুপসে গিয়েছে এবং নিচের সাইডটাতে হালকা একটু পোড়া লেগে গিয়েছে। তো কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরের সাইডটা একটু বেশি কালচে হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি, সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি এবং একটি অংশ আমি একটা কেক বোর্ডে রেখে এখন ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব। তো এই কেক বোর্ড কিন্তু আপনাদের কাছে না থাকলে বাসায়ও খুব সুন্দরভাবে বানাতে পারেন। তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের কেকের পারফেক্ট রেসিপি অর্থাৎ বিজনেস রেসিপিগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, তো আপনারা দেখে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকে যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টসের কথা বলেছিলাম সেটা হচ্ছে ড্রাই কোকোনাট। তো এই কেকটা যেহেতু আমার অর্ডার ছিল, আমি ড্রাই কোকোনাট দিয়ে কেকটাকে ডেকোরেশন করেছি। প্রতিটা লেয়ারে আমি ড্রাই কোকোনাট দিয়েছি, যার কারণে কেকটা খেতে অসম্ভব মজা হয়েছে। আর আমার কাস্টমার কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছে। তো যিনি আমার কাছে কেকটা অর্ডার করেছেন উনি প্রায় আমার কাছ থেকে অর্ডার করে থাকেন কেক। ওনার বাসার বা যে কোনো প্রোগ্রামে উনি আমার কাছ থেকে কেক নিয়ে থাকেন। তো আজকের কেকটা একটু ভিন্নভাবে ডেকোরেশন করে দিয়েছি আর এই কেকটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। এভাবে করে আমি হালকা একটু ক্রাম্প কোট করে রেখে দিয়েছি ফ্রিজে। আর যেহেতু পিঙ্ক কালারের ফ্লাওয়ার ছিল কেকের মধ্যে, তো আমি একটু পিঙ্ক কালার করে নিলাম। ফ্রিজ থেকে কেকটা বের করে এখন ফাইনাল ডেকোরেশনটা করে নিব। তার জন্য প্রথমে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি পুরো কেকটা। যারা কেক ডেকোরেশনের নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন ক্রাম্প কোট করে কিছুক্ষণ ফ্রিজে কেকটা রাখতে, এতে করে কিন্তু ফাইনাল
ফিনিশিংটা দিতে আপনাদের জন্য খুব সুবিধা হবে, কেকের গুঁড়া চলে আসবে না বা উঠে আসবে না স্কেলের সাথে। তো এভাবে করে আমি কেকটাকে ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি। যতটুকু সম্ভব ঘষা মাজা করে কেকটাকে খুব স্মুথভাবে ফিনিশিং দিয়ে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ যাবত, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করুন। তো এইভাবে করে আমি স্কেলটা দিয়েই কেকের ক্রিমটাকে সমান করে দিচ্ছি। তো এই কেকটা কিন্তু ডেকোরেশন করেছি আমার কাস্টমারের দেওয়া পিক অনুযায়ী। দেখতেই পাচ্ছেন এই পিকটা উনি আমাকে সেন্ড করেছিল। তো পিকের মধ্যে যে ফ্লাওয়ারগুলো ছিল এগুলো একটু এবড়ো থেবড়োভাবেই ছিল। যেহেতু কাজ করতে করতে আমাদের কাজের একটু উন্নতি হয়েছে বা ফুলগুলো এখন খুব সুন্দর করে দিতে পারি, তারপরও কাস্টমারের রিকোয়েস্টে আমি এমন এবড়ো থেবড়ো করে ডিজাইনটা করেছি। তো এই কেকটা করার সময় আমার বেকিংয়ের প্রথম দিকের কথা মনে পড়ে গিয়েছিল, যখন বেকিংয়ের কাজ তেমন পারতাম না বা ফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে বানাতে পারতাম না, তখন কিন্তু এইভাবে করে কেক ডেকোরেশন করতাম। অর্থাৎ বুঝতাম না কিভাবে ফুলটা বানালে সুন্দর হবে। তো প্রথম দিকের কাজগুলো যেমন হতো, আজকের এই কেক ডেকোরেশনটা আমি ঠিক তেমন করেই করেছি, তাও আবার কাস্টমারের রিকোয়েস্টে। তো জানি না উনি কেন এমন ডিজাইন দিল, এত সুন্দর সুন্দর ডিজাইন থাকতে। তারপরও কাস্টমার যেহেতু রিকোয়েস্ট করেছে, করতে তো হবেই। তো এই ছিল আজকের কেকের ডেকোরেশনটা। আর উনি কিন্তু এর আগেও আমার কাছ থেকে অনেক কেক নিয়েছেন, তো প্রতিবারই আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে অনেক